নমস্কার, স্টাডি উইথ রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব আমাদের শেষ কারক অধিকরণ কারক। অধিকরণ কারক কাকে বলে? বাক্যের ক্রিয়াটি যে স্থানে, যে সময়ে, যে বিষয়ে সম্পন্ন হয় তাকেই অধিকরণ কারক বলে। সহজভাবে বলতে গেলে ক্রিয়াপদকে যদি আমরা কোথায়, কখন বা কিসে বা কোন বিষয়ে দিয়ে প্রশ্ন করি, তখন আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অধিকরণ কারক। এই অধিকরণ কারকের কয়েকটা প্রকারভেদ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে স্থানাধিকরণ। স্থানাধিকরণ কাকে বলে? আবার যে স্থানে ক্রিয়া অনুষ্ঠিত বা সম্পাদন হয় তাকেই স্থানাধিকরণ বলে। ঠিক আছে? যেমন বনে থাকে বাঘ, তাহলে কোথায় থাকে? বনে। বনে হচ্ছে এখানে স্থানাধিকরণ কারক। এবার আমাদের স্থানাধিকরণ আর অপাদান, স্থানবাচক অপাদানের মধ্যে একটু কনফিউশন হতে পারে। সেটাকে দূর করার জন্য আমি কয়েকটা উদাহরণ নিয়েছি এখানে। স্থানাধিকরণ উদাহরণ যদি বলি আমরা, টাকাটা রাস্তায় পড়ে গেল। ঠিক আছে? আর স্থানবাচক যদি আমরা অপাদান বলি তাহলে হবে টাকাটা পকেট থেকে পড়ে গেল। আমরা অপাদান কারকে আগেই পড়েছি যে অপাদান কারককে কী বোঝাবে? আমাদের কোনো জিনিসকে কোনো জিনিস থেকে বিচ্ছেদ হচ্ছে বা বিচ্যুত ঘটছে। ঠিক আছে? এবার এই উদাহরণে যদি আমরা ক্রিয়াটাকে, এই যে স্থানাধিকরণের উদাহরণ আছে, এখানে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরটা পাবো। কোথায় পড়ে গেল? রাস্তায়। ঠিক আছে? কিন্তু স্থানবাচক অপাদানে কী প্রশ্ন করতে হবে? কোথা থেকে পড়ে গেল। ঠিক আছে? টাকাটা কি পকেট থেকে পড়ে গেল। ঠিক আছে? তাহলে কোথা থেকে প্রশ্ন করলে স্থানবাচক অপাদান হয়ে যাবে, আর যদি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে আমাদের এটা হয়ে যাবে স্থানাধিকরণ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর আরেকটা উদাহরণ নিয়েছি, নদীতে মাছ আছে। কোথায় আছে? নদীতে। কিন্তু আমি যদি বলি নদী থেকে মাছ আনো, তখন ক্রিয়াটাকে যে প্রশ্ন করব তখন আমি প্রশ্ন করব কোথা থেকে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে অপাদান কারকে কি, অপাদান কারকে এখানে আমাদের কি থেকে থেকে, এই থেকে কথাটা আমরা পাবো সবসময়। ঠিক আছে? এরপরে হচ্ছে কি কালাধিকরণ। কালাধিকরণ কাকে বলে? যে সময়ে ক্রিয়াটি সম্পাদিত হয়, ঠিক আছে, তাকে কালাধিকরণ বলে। মানে যখন ক্রিয়াটি সম্পাদিত হচ্ছে, আমরা যদি প্রশ্ন করি কখন, তখন সেটা হয়ে যাবে কালাধিকরণ। বিকেলে তোমার বাড়ি যাব। কখন তোমার বাড়ি যাব? বিকেলে। ঠিক আছে? সন্ধ্যে 7টায় অনুষ্ঠান শুরু হবে। কখন অনুষ্ঠান শুরু হবে? সন্ধ্যে 7টায়। ঠিক আছে? এখানেও আমরা কালাধিকরণ আর কালবাচক অপাদানের মধ্যে একটু পার্থক্য দেখব। কি? কালাধিকরণের উদাহরণ আমরা যদি বলি, তাহলে আমরা সকাল থেকে পড়তে বসি। ঠিক আছে? আচ্ছা, সরি, এখানে দাগটা আমরা নিচে হয়ে গেছে, এখানে দাগটা হবে সকালে। ঠিক আছে? আচ্ছা, কখন পড়তে বসি? সকালে পড়তে বসি। তো সকালেটা হবে এখানে কালাধিকরণ। যদি আমি বলি আমি সকাল থেকে পড়ছি, তাহলে প্রশ্ন হয়ে যাবে আমি কখন থেকে পড়ছি। ঠিক আছে? বা আমরা কখন থেকে পড়ছি, তখন হয়ে যাবে এটা আমাদের কালবাচক অপাদান। জানুয়ারিতে নতুন বই পাই। কখন নতুন বই পাই? জানুয়ারিতে। কিন্তু যদি আমি বলি জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়, তখন এটা হয়ে যাবে আমাদের কালবাচক অপাদান। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। তাহলে কালাধিকরণ আলাদা, কালবাচক অপাদান আলাদা, দুটোর মধ্যে কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। তাই আমি উদাহরণগুলোকে একসঙ্গে কম্পেয়ার করেছি। এরপরে হচ্ছে বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ কি? যখন কোনো নির্দিষ্ট বিষয়ে বিদ্যা বা গুণে কারো ভালো থাকা, খারাপ থাকা বা দখল থাকা বোঝায়, তখন সেটি হয়ে যাবে বিষয়াধিকরণ। কোনো জিনিসের উপরে কী থাকবে? তার দখল থাকবে।
তখন যদি এরকম বোঝায় তাহলে সেটা আমাদের হয়ে যাবে বিষয়াধিকরণ। উদাহরণের সাহায্যে বুঝবো, সে অঙ্কে কাঁচা, ঠিক আছে, মেয়েটি নাচে খুব পারদর্শী। আচ্ছা, ক্রিয়াপদকে যদি আমরা কিসে বা কোন বিষয় দিয়ে প্রশ্ন করি তখন আমরা কী পাবো, এই বিষয়াধিকরণটা পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে কি ভাবাধিকরণ। ভাবাধিকরণ কাকে বলে? যদি কোনো ক্রিয়া বা বিশেষ্য অন্য কোনো ক্রিয়া বা ভাবের পরিচায়ক হয় তবে তাকে ভাবাধিকরণ বলে। আরও সহজ করে কি, যখন একটি ক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে অন্য একটি ক্রিয়ার ভাবের প্রকাশ ঘটে। উদাহরণের সাহায্যে বুঝবো আমরা, সে গভীর চিন্তায় ডুবে গেল। সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। ঠিক আছে, কিসে অন্ধকার দূর হয়? সূর্যোদয়। সূর্যোদয় হচ্ছে কি, এটা এখানে একটা ভাব এখানে প্রকাশ পাচ্ছে, সূর্যোদয়। ঠিক আছে। আচ্ছা, ভাবাধিকরণ আর নিরপেক্ষ কর্তার মধ্যে কিন্তু একই মনে হয় দুটোকে। তো এদের মধ্যে আমরা পার্থক্য কীভাবে জানবো, এরা কোনটা ভাবাধিকরণ কোনটা নিরপেক্ষ কর্তা? এখানে সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, এখানে সূর্যোদয় হচ্ছে একটা ভাব, যে সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। কিন্তু নিরপেক্ষ কর্তাতে কী হয়? সূর্য উঠলে অন্ধকার দূর হয়। ঠিক আছে, সূর্য উঠলে, ঠিক আছে, এখানে সূর্যোদয়টা হচ্ছে ভাব একটা, কিন্তু সূর্য উঠলে এটা কিন্তু ভাব না। ঠিক আছে, এখানে কর্তা আছে, তার একটা ক্রিয়া আছে। বৃষ্টিপাতে মাটি ভেজে যায়, বৃষ্টির পাত এখানে একটা হচ্ছে ভাব, সেজন্য একটা ভাবাধিকরণ। বৃষ্টি হলে মাটি ভেজে যায়, এখানে বৃষ্টিটা কিন্তু এখানে কর্তা। ঠিক আছে, অতএব বৃষ্টি হয়ে যাবে এখানে নিরপেক্ষ কর্তা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে হচ্ছে অধিকরণে বিপসা। বিপসা কথার অর্থ আমরা আগেই পড়েছি, একটা শব্দের পরপর দুইবার প্রয়োগ, তখনই কী হয়, আমাদের বিপসা হয়। অধিকরণের বিপসা কি? যখন অধিকরণ কারক বোঝাতে কোনো স্থান, কাল বা সময়বাচক শব্দ পরপর দুবার ব্যবহৃত হয় তখন তাকে অধিকরণে বিপসা বলে। উদাহরণ, বনে বনে ফুল ফুটেছে। কোথায় ফুল ফুটেছে? বনে বনে। বনে বনে হয়ে যাবে আমাদের এখানে অধিকরণের বিপসা। ঘরে ঘরে আজ উৎসব। কোথায় উৎসব? ঘরে ঘরে। এটাও হয়ে যাবে আমাদের অধিকরণে বিপসা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।